নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ আরও একটি এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওর শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের এই চ্যানেলের সাথে যারা যুক্ত আছো প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা বলবো এই ভিডিওটা অন্তত কোনো প্রকার স্কিপ করা ছাড়া সম্পূর্ণ দেখো। কারণ আজকের এই ভিডিওতে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলতে চলেছি, যে টপিকটার সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে, যে টপিকটা 100% যদি তুমি না জানো, তাহলে তোমার বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের যে 4টা অধ্যায় আছে, বিশেষ করে রসায়নের যে 4টা অধ্যায় আছে, পদার্থের অবস্থা, পদার্থের গঠন, পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন, প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক তুমি যখনই পড়তে যাবা কোনো না কোনো সমস্যার মধ্য দিয়ে যাবা। তা আমার মনে হয় আজকের ভিডিওটা কষ্ট করে তোমরা দেখে ফেলো, এবং আমি টপিকটা একটু বলে দিচ্ছি কোন টপিকটা পড়তে যাচ্ছি। পর্যায় সারণীর বৈশিষ্ট্য। আমরা গত এপিসোডে পর্যায় সারণীর ধারণা এবং পর্যায় সারণীর পটভূমি এই টপিকটা পড়েছি, সেটাই ছিল আমাদের এই অধ্যায়ের ফার্স্ট এপিসোড। তো তোমরা যারা দেখেছো আশা করব তারা প্রত্যেক আজকের এপিসোডটা ফুল দেখবা, কোনো প্রকার টানার চেষ্টা করো না। আমি বারবার বলছি, এই টপিকটা যদি না জানা থাকে তাহলে তুমি কোনোভাবেই এই অধ্যায় তো পারবাই না, পর্যায় সারণীর কোনো টপিক তো পারবাই না। পাশাপাশি রসায়নের যে 4টা অধ্যায় তোমাদের ক্লাস 9 বিজ্ঞান অনুসন্ধানী পাঠে ইন করা হয়েছে, এগুলোর কোনো অধ্যায়ের কোনো টপিকই তুমি বুঝবা না এক কথায়। হ্যাঁ, যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি ভিডিওটা না দেখে পরের টপিক পড়তে যাও, দেখবা যে তুমি কিছুই বুঝতেছো না। তো এই টপিকে যেটা পড়তে যাচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এখন এখানে দেখো 6.2 চিত্রে পর্যায় সারণী বৈশিষ্ট্যগুলো দেখানো হয়েছে, কিছুই লেখা নাই। স্যার আমরা কি পড়ব? যাদের কোয়েশ্চন এবং যারা এই লেখাটা দেখে অলরেডি স্কিপ করে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় এই টপিকে চলে গিয়েছো, তাদের জন্য ভীষণ রকমের অশনি সংকেত দেখানো হচ্ছে। 6.2 চিত্রে তোমাকে আগে যেতে হবে, সেখানে কি আছে একটু দেখার চেষ্টা করো। তো আমরা যাচ্ছি কথা না বাড়িয়ে। এই যে 6.2 চিত্রে আমাদের চিত্রটি এসে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার স্ক্রিনে ঠিক এই মুহূর্তে যেই টেবলটা দেখতে পাচ্ছ, এটাই বেসিক্যালি চিত্র 6.2, যেটা তোমরা পেয়ে যাবা তোমাদের পাঠ্য বইয়ের 101 নম্বর পৃষ্ঠায়। 101 নম্বর পৃষ্ঠায় যদি তোমরা আসো, সেখানে তোমরা এটা দেখতে পাবা। তো এই 6.2 চিত্রে দেখো কি লেখা আছে, পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এই পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো এই ছকের মধ্যে তোমরা পেয়ে যাবা। দেখো এখানে বেশ কিছু নোটেশন, অনেকগুলা শব্দ দ্বারা তারা ব্যাখ্যা করেছে। মৃৎক্ষার ধাতু, ক্ষার ধাতু, বিরল মৃত্তিকা মৌল, অবস্থান্তর মৌল, অন্যান্য ধাতু, এরপরে হ্যালোজেন, নিষ্ক্রিয়, নানান শব্দ দ্বারা এই পিরিয়ডিক টেবলের বিভিন্ন গ্রুপকে, বিভিন্ন মৌলগুলোকে তারা চিহ্নিত করেছে। কেন করেছে এবং এদের নাম এরকম হওয়ার কারণ কী, আর এটা আমার জানলে কি কি উপকার হতে পারে, প্রত্যেকটা বিষয় আমি একদম নোটেশন করে দিব। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন প্রথম এপিসোড করেছিলাম, নিশ্চয় মনে আছে, তখন বলেছিলাম পিরিয়ডিক টেবলে মোট বর্তমান যেটা, মানে এটা তো বিভিন্ন ধাপে চেঞ্জ হয়েছে। যেমন 1869 সালে, 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিভ যখন পিরিয়ডিক টেবলটা দেয়, তখন কিন্তু 12টা আনুভূমিক সারি ছিল এবং 8টা পর্যায় ছিল। কিন্তু বর্তমান যেই পর্যায় সারণীটা আছে, সেখানে গ্রুপ কয়টা, পর্যায় কয়টা একটু তোমরা দেখো। এই যে গ্রুপ হচ্ছে, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। দেখো 18টা গ্রুপ। তোমরা হয়তো অনেকে জানছো যে পিরিয়ডিক টেবলে 18টা গ্রুপ আছে, কিন্তু বেসিক্যালি 18টা গ্রুপটা যে কোথায় আছে, কিভাবে গুনতে হবে অনেকেই জানো না। আমি আরেকবার বলছি, এই যে উপরে নিচে গ্রুপ, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5, গ্রুপ 6, এভাবে হবে। এই যে গ্রুপ 17, গ্রুপ 18। যখন 18 নম্বর গ্রুপ হবে তখন কি হবে জানো? 18 নম্বর গ্রুপ হবে তখন এইগুলোকে বোঝাবে: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানেসন। তো এগুলো হচ্ছে গ্রুপ। এই যে 1 থেকে
18 পর্যন্ত, উপরে নিচে এগুলো হচ্ছে গ্রুপ। গ্রুপটাকে তুমি স্তম্ভ বলতে পারবা, যদি বলো 18টি স্তম্ভ আছে দ্যাটস ফাইন, অথবা বলতে পারো শ্রেণী, তাও চলবে, অথবা তুমি যদি বলো কলাম, পিরিয়ডিক টেবলে, আধুনিক পিরিয়ডিক টেবলে 18টা কলাম আছে, তাও ফাইন, কোনো অসুবিধা নাই, তুমি যে কোনোটা বলতে পারো। তাহলে গ্রুপ বলতে পারো, কলাম বলতে পারো, শ্রেণী বলতে পারো, স্তম্ভ বলতে পারো। মোট কথা 18টা আছে বর্তমান যে আধুনিক পর্যায় সারণী, সেখানে কিন্তু 18টা গ্রুপ আছে। এবার আরেকটা জিনিস চিনাই দিব, সেটা হচ্ছে পর্যায়। পর্যায় কয়টা আছে, পর্যায় কয়টা আছে সেটা একটু দেখো। আধুনিক পিরিয়ডিক টেবলে প্রথমত বললাম 18টা গ্রুপ, 18টা গ্রুপ, এবং পর্যায় আছে তোমার 60টা, মনে রাখবা। বিজ্ঞানী মেন্ডেলিভ 1869 সালে যখন সে তার প্রথম পিরিয়ডিক টেবলটা দেয়, তখন কিন্তু সেখানে তোমার আনুভূমিক সারি ছিল 12টা, হ্যাঁ, অর্থাৎ পর্যায় ছিল 12টা। আর খাড়া যে কলাম, এই যে কলামগুলো আমরা একটু আগে 18টা বলেছি, সেই খাড়া কলাম ছিল মাত্র 8টা। ঠিক আছে, এখন আমরা জানি খাড়া কলাম হচ্ছে 18টা, 1 থেকে 18, এবং পর্যায় হচ্ছে 60টা। এর ভিতর অনেকবার চেঞ্জ হয়েছে, সব মিলিয়ে আধুনিক পর্যায় সারণী যেটা, সেটা হচ্ছে তোমার 18টা গ্রুপ এবং 60টা পর্যায়। এখন প্রশ্ন হলো পর্যায়গুলো কোনগুলো? পর্যায়গুলো আমি একটু চেনাই দিচ্ছি। পর্যায়টা হচ্ছে তোমার, এই যে গ্রুপ তো হচ্ছে তোমার উপরে নিচে, পর্যায় হচ্ছে পাশাপাশি। পর্যায় বা এটাকে বলা যায় সারি, পর্যায়ও বলতে পারবা, সারিও বলতে পারবা, অথবা আনুভূমিক সারি। তো পর্যায় হচ্ছে যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা সারি। ঠিক আছে, নিচেরগুলো কি, এই যে নিচে 2টা সারি দেখা যাচ্ছে, এগুলো একটু পরে বলতেছি। তবে টোটাল পিরিয়ডিক টেবলে সারির সংখ্যা হচ্ছে 7টা। এই যে এগুলো হচ্ছে সারি, পাশাপাশি এটা হচ্ছে সারি। যেমন প্রথম সারি হচ্ছে এটা, এই যে দেখো এটা, দ্বিতীয় সারি এই বরাবর যাবে, তৃতীয় সারি এই বরাবর। তো এরকম সারির সংখ্যা হচ্ছে 7টা। গেল আমাদের গ্রুপগুলো চিনলাম, পর্যায়গুলো চিনলাম। এবার আসো আস্তে আস্তে ভিতরের শব্দগুলোতে যাচ্ছি। আসলে এই ভিডিওটা কেন আমি শুরু থেকেই বললাম যে কোনো প্রকার স্কিপ করা ছাড়া দেখো, এটা বলার কারণ হচ্ছে এখানে ছোট ছোট যে শব্দগুলো আসবে, হ্যাঁ, এগুলো তোমাকে জানতেই হবে, স্পেশালি এগুলো জানা ছাড়া কোনোভাবেই সম্ভব না। তো প্রথমে গ্রুপ 1-এর কথায় আসি। দেখো গ্রুপ 1-এর এখানে ছোট্ট করে একটা শব্দ লিখছে ক্ষার ধাতু। তার মানে বুঝো, এই যে গ্রুপ 1-এ কয়টা মৌল আগে সেটা দেখি। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, 7টা মৌল। তার মধ্যে হাইড্রোজেনটা বাদ যাবে। হাইড্রোজেনটা আসলে বিতর্কিত একটা মৌল। গ্রুপ 1-এ অনেক বিজ্ঞানী বলতেছে এটাকে গ্রুপ 1-এ রাখার জন্য, অনেক বিজ্ঞানী বলতেছে এটাকে গ্রুপ 17-তে রাখার জন্য। তারপরেও এটাকে বিজ্ঞানীরা বিভিন্ন ধর্মের ভিত্তিতে মনে করলো যে 1-এ রাখাটাই উচিত, যদি এটা এখনও পর্যন্ত বিতর্কিত অবস্থান। তো তারপর আমরা এই যে 7টা মৌল আছে, হাইড্রোজেনটাকে বাদ দিব। এই হাইড্রোজেনটাকে যদি বাদ দাও, আর আছে কয়টা দেখো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তার মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই 6টা মৌলকে বলা হয় ক্ষার ধাতু। মনে রাখবা, আমি আবারও বলতেছি, পিরিয়ডিক টেবলের গ্রুপ 1-এ যে মৌলগুলো আছে, 7টা মৌল আছে, এই 7টা মৌলের মধ্যে হাইড্রোজেন বাদে আর বাকি 6টা মৌল হচ্ছে ক্ষার ধাতু। এখন অনেকের প্রশ্ন হতে পারে, স্যার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলা ধাতু আমরা মানলাম, ক্ষার ধাতু কেন? সেটা একটু বলি, আমি ছোট্ট করে বলি। আর যদি মনে করো আমি বিস্তারিত জানবো ক্ষার ধাতুটা কি, অথবা কেউ যদি কমেন্ট করো যে অবস্থান্তর মৌলটা কি স্যার, হ্যালোজেন গ্রুপটা কি, আপনি তো শর্ট করে বলে দিয়ে গেছেন, আমরা তো বিস্তারিত জানতে পারি নাই। আমাদের মনে হচ্ছে বেসিক ইনফরমেশনটা আমাদের কিছুটা ল্যাকিংস রয়ে যাচ্ছে। কমেন্টস করো, কোনো পার্টিকুলার গ্রুপ নিয়ে যদি কেন বলা হয়, সেই নামটা কেন বলা হয় এক্সপ্লেন করেন, তখন আমি সেটাকে নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো। সো এক্ষেত্রে টেনশন করার কিছু নেই, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলোকে কেন ক্ষার ধাতু বলা হয়, সেটা একটু ছোট্ট করে বলছি। সেটা হচ্ছে যদি এই 6টা মৌলকে তুমি পানির সাথে বিক্রিয়া ঘটাও, লিথিয়াম হোক, সেটা লিথিয়াম দাও, কোনো অসুবিধা নাই, সোডিয়াম দাও,
যেটাই দাও না কেন, এই ক্ষার ধাতুগুলোর সাথে যদি তুমি পানির বিক্রিয়া ঘটাও তখন সেক্ষেত্রে সব সময় একটা ক্ষার তৈরি হবে। বুঝছো? ক্ষার প্লাস হাইড্রোজেন, তা হাইড্রোজেনটা আমাদের বিবেচনার বিষয় না, ক্ষারটা উৎপন্ন হয়। এই কারণে এই গ্রুপ একের মৌলগুলোকে, স্পেশালি হাইড্রোজেনটা ছাড়া বাকি 6টা মৌলকে ক্ষার ধাতু বলা হয়। তাহলে কি বললাম, গ্রুপ একের মৌলগুলোকে ক্ষার ধাতু বলার কারণ তারা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। কিভাবে তৈরি করে, বিক্রিয়াগুলো কিভাবে হবে স্যার সেটা দেখান, আজকে দেখাবো না। ভিডিওটা আমরা ছোট কম ডিউরেশনের মধ্যে রাখার চেষ্টা করব। যদি পার্টিকুলার জানতে চাও তাহলে কমেন্টস করবো, অবশ্যই কমেন্টস করো, আমি বলে দিব যে এগুলো কীভাবে ক্ষার তৈরি করে। গেল এটা। এরপরে গ্রুপ 2 এর ক্ষেত্রে একটু দেখো, একটা কথা লেখা আছে মৃৎক্ষার ধাতু, এই যে তীরচিহ্ন দেওয়া আছে, মৃৎক্ষার ধাতু তার মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই 6টা মৌলকে মৃৎক্ষার ধাতু বলা হয়। আগেরটা ক্ষার ধাতু ছিল, ভালো কথা, এটাও ক্ষার ধাতু, তবে আগে একটা মৃৎ শব্দটা লাগিয়ে দিয়েছে। এখন মৃৎক্ষার ধাতু কেন বলা হচ্ছে মনে রাখবা তোমরা। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে আমি বললাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো হচ্ছে ক্ষার ধাতু। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলো মৃৎক্ষার ধাতু। তোমরা একটু কষ্ট করে এগুলো মুখস্থ করে ফেলবা, কোন গ্রুপে কি কি মৌল আছে। প্রথমত হাইড্রোজেন থেকে পারলে অর্গানাইজেশন পর্যন্ত শিখে ফেলো। কেউ যদি বলো স্যার আমি পারবো না এতগুলো মৌল শিখতে, তাহলে বলবো 1 থেকে অ্যাটলিস্ট তুমি 30-40টা শিখে ফেলো, জিঙ্ক পর্যন্ত শিখো। আরেকটু অ্যাবিলিটি যদি থাকে তোমরা 50 পর্যন্ত শিখে ফেলো, এই যে 50 পর্যন্ত শিখে ফেলো, স্টেনাম পর্যন্ত যদি অ্যাবিলিটি থাকে। আর যদি আরও বেশি অ্যাবিলিটি থাকে সবগুলাই শিখে ফেলো। তবে যেটা মাস্ট বি শিখতে হবে সেটা কি জানো, সেটা হচ্ছে এই যে বিভিন্ন স্পেশাল মৌলগুলোর নাম, এই যে ক্ষার ধাতুগুলো জানতেই হবে, মৃৎক্ষার ধাতু জানতেই হবে, নিষ্ক্রিয় গ্যাস জানতেই হবে, থ্রোলি এগুলো আমরাও শিখেছি, তোমরাও শিখে ফেলো। হ্যালোজেন গ্রুপ এই যে জানতেই হবে, মানে কি জানতে হবে, হ্যালোজেন গ্রুপে কোন কোন মৌলগুলো আছে এটা অবশ্যই জানতে হবে। আচ্ছা যাই হোক, আমরা মৃৎক্ষার ধাতুতে একটু ব্যাখ্যাটা নিয়ে আসি। এই যে 6টা মৌলর নাম তোমরা শুনলা, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। প্রশ্ন হলো এই 6টা মৌলকে মৃৎক্ষার ধাতু কেন বলা হয় সেটা আমি বলি। এই যে 6টা মৌল তোমরা দেখছো, এই 6টা মৌলকে মৃত্তিকায় পাওয়া যায়, মৃত্তিকায় বা মাটিতে পাওয়া যায়। মাটিতে বিভিন্ন যৌগ হিসাবে তোমরা এই 6টা মৌলকে পেয়ে যাবা। মৃৎ শব্দের অর্থ আমরা অনেকেই জানি মাটি। মাটি শব্দটা কেন আসলো, কারণ এই যে 6টা মৌল তোমরা দেখছো, এই 6টা মৌলকে আর কোথাও না, মাটির মধ্যেই আমরা বিভিন্ন যৌগ হিসাবে পেয়ে থাকি, এই জন্য মৃৎ হলো। আর ক্ষারটা কেন হলো, ঠিক আগের মতোই এই ধাতুগুলো, এই যে 6টা ধাতু, 6টা বেরিলিয়াম থেকে শুরু করে রেডিয়াম পর্যন্ত, এই 6টা মৌল যখন পানির সাথে বিক্রিয়া করে আগের মতোই ক্ষার তৈরি করে, মনে রাখবা। তাহলে ক্ষার ধাতুগুলো ক্ষার তৈরি করে, পানির সাথে বিক্রিয়া করে এরও ক্ষার তৈরি করে। হ্যাঁ, তো এটা ক্ষার ধাতু আর এটা হচ্ছে মৃৎক্ষার ধাতু। কেন, কারণ এগুলা ক্ষার তো তৈরি করে সেটা সত্য, পাশাপাশি এদেরকে আমরা যৌগ হিসেবে মাটিতে পেয়ে থাকি। গেল এটা। এরপরে বিরল মৃত্তিকা ধাতু। দেখো আমি কথাগুলো আস্তে আস্তে শর্ট করে ফেলবো, যেহেতু তোমরা যদি কমেন্টস করো আমি তো অবশ্যই কি এই পার্টিকুলার ভিডিওগুলো নিয়ে আসবো। সো আমরা একটু চেনে দিচ্ছি শুধু বিরল মৃত্তিকা ধাতু। দেখো বিরল মৃত্তিকা মৌল কোথায় কোথায়, তীর চিহ্নটা কোন দিকে দেখো, এই যে এদিকে। প্রথমত তোমার স্ক্যান্ডিয়াম, তারপর হচ্ছে ইট্রিয়াম, ওয়াই মানে ইট্রিয়াম, এরপর হচ্ছে তোমার 57, এই যে দেখো 57। এখন এখানে একটা প্রশ্ন আছে, 57-এ দেখো কোনো মৌলের নাম নাই। এখন আবার আরও একটা বিষয়, বিরল মৃত্তিকা মৌল যেটা, এই যে দেখো বিরল মৃত্তিকা মৌল, এই বিরল মৃত্তিকা মৌল বলতে এই যে একটা কালার আছে ভিন্ন টাইপের, এই কালার, এই কালার, এই কালার, এই 3টা ঘরের মৌলগুলাই বেসিক্যালি বিরল মৃত্তিকা মৌল। তার মধ্যে প্রথমটি স্ক্যান্ডিয়াম, বিরল মৃত্তিকা মৌল, ইট্রিয়াম ওয়াই, সেটাও বিরল মৃত্তিকা মৌল। কিন্তু এখানে দেখো শুধুমাত্র 57 দেওয়া, এটার একটা অর্থ আছে জানো, সেটা কি, সেটা হচ্ছে এই যে দেখো এই 57-এর ঘরটা কিন্তু এখানে দেখো 57, এবং এখানে টোটাল 15টা মৌল আছে যেগুলোকে ল্যান্থানাইড মৌল বলা হয়। হ্যাঁ, এবং এই সম্পর্কে আমি একটু পরে বলছি, তবে এখানে যেহেতু প্রসঙ্গ চলে এসছে আমরা বলতে বাধ্য। তাহলে বিরল মৃত্তিকা মৌল স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম,
এই যে 57 নাম্বার অর্থাৎ ল্যান্থেনাম যেটা, এই যে ল্যান্থেনাম, এই ল্যান্থেনামের মতো আরও 14টা মৌল আছে যেগুলোকে পিরিয়ডিক টেবলে নিচে দেওয়া হয়েছে, যেগুলোকে আমরা ল্যান্থানাইট সিরিজ বা ল্যান্থানাইট মৌল বলি। এখানে 15টা, আর এখান দিয়ে হচ্ছে স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়াম, টোটাল 17টা মৌল হচ্ছে পৃথিবীতে বিরল মৃত্তিকা মৌল। বিরল মৃত্তিকা মৌলটা আমরা চিনে গেলাম। এরপরে দেখো অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল, এই যে অবস্থান্তর মৌল নিচের দিকে তীর চিহ্ন দেওয়া আছে, এরা কারা? এরা হচ্ছে দেখো ঠিক এই কালারটা দেখো, একটা ভিন্ন কালার এখান থেকে এই পর্যন্ত আছে, এগুলো সবগুলোই অবস্থান্তর মৌল। সংক্ষেপে বোঝাচ্ছি, যদি এখানে একটু বিভিন্ন ক্রিটিক্যাল ব্যাপার আছে, এখানে কিছু আছে তোমার ডি ব্লক মৌল, আবার কিছু আছে তোমার অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল আবার ডি ব্লক মৌলের মধ্যে একটু ব্যবধান আছে, তো সেটা মূলত ইন্টারমিডিয়েটের পড়া, আমরা সেদিকে আর কথা বাড়াচ্ছি না। আপাতত আমরা এটা জেনে নিলাম যে এই যে কালার, এখানে যে মৌলগুলো দেখতে পাচ্ছ, বিশেষ করে গ্রুপ নাম্বারটা যদি বলি, গ্রুপ নাম্বার হচ্ছে কি 1 2 3 4, তার মানে 4 নাম্বার গ্রুপ থেকে 5 6 7 8 9 10 11 12, এই যে 12 পর্যন্ত গ্রুপ 4 থেকে গ্রুপ 12, এই যে মৌলগুলো আছে এগুলো হচ্ছে তোমার অবস্থান্তর মৌল। ঠিক আছে, অবস্থান্তর মৌলটা আমরা জানলাম। অবস্থান্তর মৌলের ধর্ম কীভাবে হয়, যদিও পুরাতন কেমিস্ট্রি বইতে ছিল, তোমাদের বইতে হয়তো নেই, আমি পিছনের দিকে দেখলে বুঝতে পারবো নেই, তো সেই বিষয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। এরপর দেখো অন্যান্য অধাতু, দেখো এখানে কিছু কালার, একটা ভিন্ন কালার দেওয়া আছে, কালারটার নাম কি হবে? কালারটার নাম জানি না, বি সি এন ও, তারপরে এস আই পি এস 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 ই টি, এগুলো হচ্ছে তোমার অধাতু। ঠিক আছে, এখানে ভিন্ন একটা কালার দেওয়া আছে, বিশেষ করে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম হবে না, দেখো এটা কালারটা ভিন্ন। তার ফসফরাস, সালফার, আর্সেনিক, সেলেনিয়াম, হ্যাঁ, তারপর হচ্ছে টেলুরিয়াম, এই যে মৌলগুলোর নাম বললাম এগুলো হচ্ছে সবগুলাই অধাতু। এরপর হচ্ছে হ্যালোজেন গ্রুপ, দেখো হ্যালোজেন গ্রুপ নিশ্চয় দেখতে পাচ্ছ, হ্যালোজেন গ্রুপটা হচ্ছে এই যে এটা, এই যে এখানে যে মৌলগুলো আছে, এটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটেটাইন, টেনেসাইন, এই মৌলগুলো হচ্ছে তোমার হ্যালোজেন গ্রুপ। প্রশ্ন হতে পারে এবং পরীক্ষাতে খুব বেশি আসে, হ্যালোজেন গ্রুপ কেন এরা হ্যালোজেন গ্রুপ, বা এই মৌলগুলোকে কেন হ্যালোজেন মৌল বলা হচ্ছে। আর এটা সিরিয়ালি কি পড়তেছে, এটা 17 নম্বর গ্রুপ পড়তেছে, 17 নম্বর গ্রুপ, 1 থেকে শুরু করে এটা যেহেতু 18, তার আগেরটা 17, এই 17 নম্বর গ্রুপে মৌল আছে টোটাল 6টা, দেখো 6টা, তার মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটেটাইন, টেনেসাইন। এখন এই মৌলগুলোকে হ্যালোজেন কেন বলা হয়, সেটার কারণ হচ্ছে হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে লবণ উৎপন্নকারী। ঠিক আছে, হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে, জেন শব্দের অর্থ হচ্ছে উৎপন্নকারী, আর হ্যালো যেটা সেটার অর্থ হচ্ছে লবণ। অর্থাৎ এই যে মৌলগুলো আছে এরা হ্যালোজেন হওয়ার কারণ এরা সবাই সমুদ্রে লবণ উৎপন্ন করে। যেমন তুমি দেখবা সোডিয়াম, যেমন আমরা যেটা খাই সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, তার মানে লবণ তৈরি করতে গেলে, খাদ্য লবণ তৈরি করতে গেলে ক্লোরিন লাগবে, এই যে ক্লোরিনটা এখানে আছে। তারপর সোডিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ। তারপর সোডিয়াম ব্রোমাইড অথবা ক্যালসিয়াম আয়োডাইড, এখানে এই গ্রুপে যতগুলো মৌল আছে প্রত্যেকে সামুদ্রিক লবণ তৈরি করে। আর হ্যালোজেন শব্দটা, এই শব্দটা কি স্পেলিং যদি করো, হ্যালো শব্দের অর্থ হচ্ছে বেশ করে হ্যালোস, হ্যালোস যেটা গ্রিক শব্দ সেটার অর্থ হচ্ছে লবণ, আর জেন, জেন অর্থ হচ্ছে উৎপন্নকারী। হ্যাঁ, যদি তোমরা ডেডিকেটেড ভিডিও চাও কমেন্টস করে জানাও, হ্যালোজেন গ্রুপের উপর আমি ভিডিও বানিয়ে দিব, এগুলো কেন হ্যালোজেন গ্রুপ, কেন বা এদেরকে হ্যালোজেন মৌল বলা হয়, হ্যাঁ, এখানে কোন কোন মৌল আছে, কিভাবে তারা লবণগুলো তৈরি করে, সেটা নিয়ে আমরা ভিডিও বানিয়ে দিব। তো যেটা সংক্ষেপে জানলাম সেটা হচ্ছে এই গ্রুপ 17 নাম্বার মৌল, যে 6টা মৌল আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটেটাইন, টেনেসাইন, এরা হ্যালোজেন কারণ এরা সমুদ্রে লবণ তৈরি করে। এরপরে সর্বশেষ যেটা আছে, সর্বশেষ গ্রুপ, আর সেটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস। দেখো নিষ্ক্রিয় গ্যাস নাকি, এই যে নিষ্ক্রিয় গ্যাস, সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এখন নিষ্ক্রিয় গ্যাস কারা কারা দেখো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানিসন। কয়টা? 1 2 3 4 5 6 7টা, এই 7টা মৌলকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এদেরকে নিষ্ক্রিয় বলার কারণ সেটা একটু বলে দিই। এই মৌলগুলোকে নিষ্ক্রিয় বলার কারণ এরা কখনো
কারোর সাথে কোনো অবস্থাতে যৌগ গঠন করে না। এটা এই যৌগগুলো না গঠন করার কারণ এদের ইলেকট্রন বিন্যাসের সময় এদের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। হ্যাঁ, এরা কারোর সাথে ইলেকট্রন শেয়ার অংশগ্রহণ করে না, কাউকে ইলেকট্রন দেয় না বা কারো থেকে ইলেকট্রন নেয় না, যার জন্য এরা কখনোই কারোর সাথে যৌগ গঠন করে না। এরা নিজে নিজে থাকতে বেশি পছন্দ করে। কে এই হিলিয়াম হতে শুরু করে অর্গানিজম পর্যন্ত এই 7টা মৌল, এরা কখনো কারোর সাথে যৌগ গঠন করতে চায় না, যার জন্য এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। নিষ্ক্রিয় গ্যাস নিয়ে আসলে বলতে গেলে অনেক ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। এদের মধ্যে আবার কিছু কিছু কিন্তু যৌগ গঠন করতেছে। বর্তমানে বিজ্ঞানীরা খেয়াল করলো যে যেমন বিশেষ করে জ্যানন, এই যে জ্যাননের অনেকগুলো যৌগ আছে, জ্যানন টেট্রাফ্লোরাইড, হ্যাঁ, জ্যানন হেক্সাফ্লোরাইড, অনেক যৌগ কিন্তু তৈরি হচ্ছে বর্তমান পৃথিবীতে। তো সেটা নিয়ে অন্য একদিন কথা বলবো প্রয়োজনে। আমরা জাস্ট এটা জেনে গেলাম যে গ্রুপ 18 যেটা, সেখানকার প্রত্যেকটা মৌলকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, কারণ এরা কারোর সাথে যুক্ত হতে চায় না। এবার আমরা যদি আর কোনো ওয়ার্ড আছে কিনা, এই যে এখানে 4টা মৌল 5টা মৌল, NH, FL, MC, তারপর হচ্ছে LV, TS, তারপর হচ্ছে যে OG। এই যে 6টা মৌল আছে এখানে, এগুলো কিন্তু এখনও জানা যায়নি। এখনও জানা না যাওয়ার কারণ হচ্ছে কি জানো, এগুলো খুব রিসেন্টলি আবিষ্কার হয়েছে। লাস্টের দিকে যে মৌলগুলো, এই মৌলগুলো রিসেন্টলি আবিষ্কার হয়েছে। সো এটা সম্পর্কে বিজ্ঞানীদের এখনও সঠিক ধারণা আসেনি। 6টা মৌল সম্পর্কে এখনও ভালো তথ্য পাওয়া যায়নি। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে তারা এখানে এই সকল গ্রুপগুলোতে কি করা হয়েছে, স্থান দেওয়া হয়েছে। তবে এদের সম্পর্কে বিস্তারিত এখনও বিজ্ঞানীরা জানতে পারেনি। আচ্ছা, আরেকটা জিনিস বাদ গিয়েছে, অন্যান্য ধাতু। দেখো এই যে অন্যান্য ধাতু, এটা মনে হয় আমরা বলি নাই, অন্যান্য ধাতু। তো অন্যান্য ধাতুর মধ্যে কে আছে দেখো, ভিন্ন একটা কালার দেওয়া হয়েছে এই যে এই অংশটা, এবং এটা শুরুটা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে। দেখো শুরুতে এই যে অ্যালুমিনিয়াম এবং শেষের দিকে আছে লিভার মোবিয়াম। এই যে মৌলগুলো আছে মাঝখানে, হ্যাঁ, এই কালারের যতগুলো মৌল আছে এরা সবাই হচ্ছে ধাতু। এদের স্পেশাল কোনো নাম নাই, তবে এরা এমনি ধাতু, ঠিক আছে, অন্যান্য ধাতু। এই যে দেখো অন্যান্য ধাতু। এরপরে আমরা প্রায় কথা বলে ফেলেছি, এবার নিচের দিকে আসো। পিরিয়ডিক টেবলের একেবারে নিচের দিকে একটা দেখো ল্যান্থানাইট মৌল, অ্যাক্টিনাইট মৌল। এরা বের হয়েছে কোত্থেকে সেটা একটু বলি। সেটা বের হয়েছে তারা এইখানে যে দেখো শুরুতে 57 ল্যান্থানাম, এই ল্যান্থানামের পরে আরও 14টা আছে, টোটাল ল্যান্থানাম সব 15টা। এই ল্যান্থানাম এবং বাকি 14টা মৌল, এদের ধর্ম কিন্তু প্রায় একই রকম। বিজ্ঞানীরা চিন্তা করলো এদের ধর্ম যেহেতু একই রকম, আমরা জানি পিরিয়ডিক টেবলে একই ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে একটা গ্রুপে স্থান দেওয়া হয়। যেমন দেখো এখানে গ্রুপ 1-এর কথা যদি ধরো, গ্রুপ 1-এ সবাই ক্ষার ধাতু, সবার ধর্ম একই রকম। গ্রুপ 2-এ সবার ধর্ম একই রকম। এই যে নিষ্ক্রিয় গ্যাস, তাদের ধর্ম একই রকম, প্রত্যেকের ধর্মটা একই রকম। তো যেহেতু একই ধর্ম বিশিষ্ট প্রত্যেকটা মৌলকে একই গ্রুপে স্থান দেওয়া হয়, এখন ল্যান্থানামের সাথে দেখো এখানে ল্যান্থানামের সাথে যে সকল মৌলগুলো আছে তাতে প্রত্যেকের ধর্ম একই রকম। এখন এই 15টা মৌলকে যদি ঠিক এই 57 নম্বর ঘরে স্থান দেওয়া হয়, কোনো দিনও এই ছোট্ট পিরিয়ডিক টেবলের মধ্যে, পিরিয়ডিক টেবলের যে আমরা ফ্রেমটা দেখতেছি, এই ফ্রেমটা কখনো বজায় থাকবে না। এটা সৌন্দর্য নষ্ট হবে। যে 15টা মৌলকে যদি তুমি লম্বা করে নিচের দিকে দাও, এদের অবস্থানটা মোটেও সুন্দর হবে না। এই জন্য বিজ্ঞানীরা চিন্তা করলো এই 15টা মৌলকে আমরা এই ঘরে উপরে নিচে না দিয়ে পাশাপাশি পিরিয়ডিক টেবলের নিচে আমরা সেট করব। এবং এটা এখনও যদিও বিতর্কিত একটা ঘটনা। তো এই 15টা মৌলকে বলা হয় ল্যান্থানাইট মৌল বা ল্যান্থানাইট সিরিজ। ল্যান্থানাইট সিরিজ বলার কারণ এদের প্রথম মৌলটা কিন্তু ল্যান্থানাম, তার নামানুসারেই এটাকে ল্যান্থানাইট সিরিজ বা ল্যান্থানাইট মৌল বলা হয়। এবং সবচেয়ে বড় ব্যাপার, এখানে প্রত্যেকটা মৌলের ধর্ম একই রকম। আর ধর্ম একরকম হওয়ার কারণে সবার কিন্তু একই গ্রুপে স্থান দেওয়া উচিত, কিন্তু এখানে তো পারবে না। এতগুলো মৌলকে এই ছোট্ট পিরিয়ডিক টেবলের মধ্যে কখনোই পারবে না, এই জন্য এদেরকে নিচে নিয়ে আসা হয়েছে। একই ঘটনা আমরা অ্যাক্টিনেট মৌলের ক্ষেত্রে বলতে পারি। দেখো অ্যাক্টিনিয়াম 89, এই যে দেখো এই কালারটা কার সাথে ম্যাচ করে, এই যে এখানে একটা কালার আছে, এটা ছিল গ্রুপ 3-এর, ঠিক আছে। তো গ্রুপ 3-এর সর্বশেষ ঘর যেটা, এবং যেটা 1, 2, 3, 4, 5, 6, 7 7 নম্বর পর্যায়ে পড়েছে, 3 নম্বর গ্রুপ
7 নাম্বার পর্যায়ের সর্বশেষ ঘরটার নাম হচ্ছে 89। এই 89টা হচ্ছে বেসিক্যালি অ্যাক্টিনিয়াম। এই যে দেখো, এটার নাম হচ্ছে অ্যাক্টিনিয়াম, এবং অ্যাক্টিনিয়ামের পিছনে ঠিক ল্যান্থানাইট সিরিজের মতো 14টা মৌল আছে, এবং এই 14টা মৌলের ধর্ম একেবারে অ্যাক্টিনিয়ামের মতো। এখন যেহেতু 15টা মৌলের ধর্ম প্রায় কাছাকাছি একই রকম, এই 15টা মৌলকে কখনো এই ঘরে দেওয়া পসিবল না, অথবা এই 3 নাম্বার গ্রুপে দেওয়া পসিবল না। ঘর আছে তোমার 4টা, 1টা 2টা 3টা 4টা, এখানে উপরে 2টা, আবার এখানে হচ্ছে 15টা, নিচে যদি 15টা দেয় টোটাল 32টা হয়ে যাবে। তো 32টা মৌলকে এই পিরিয়ডিক টেবলের যে ফরম্যাট এখানে আনা কখনোই পসিবল না। এই জন্য বিজ্ঞানীরা ঠিক ল্যান্থানাইট মৌলের মতো অ্যাক্টিনাইট মৌলগুলোকে পিরিয়ডিক টেবলের নিচে আরেকটা ঘর করে স্থান দিয়ে দিয়েছে। যদিও ল্যান্থানাইট মৌল এবং অ্যাক্টিনাইট মৌল এগুলো কিন্তু এখনও পর্যন্ত বিতর্কিত একটা ঘটনা পিরিয়ডিক টেবলের জন্য। আধুনিক পিরিয়ডিক টেবলে এখনও বিতর্ক চলছে এই সকল বিষয় নিয়ে। যাই হোক, এবার সর্বশেষ তোমাদেরকে যেই গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো সেটা হচ্ছে, আমরা তো জানি 118টা মৌল আছে, আবার এটাও জানি পিরিয়ডিক টেবলে 18টা গ্রুপ, 18টা গ্রুপ আছে, 7টা পর্যায় আছে। এই যে গ্রুপ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, 18 পর্যন্ত আছে। পর্যায় হচ্ছে 1 2 3 4 5 6 7। এখন মৌল আছে তোমার 118টা। এখন এই 118টা মৌল কোন গ্রুপে কয়টা, কোন পর্যায়ে কটা, এটা কিন্তু শুরুতেই বলা উচিত ছিল আমার, যদিও মিস করেছি। এখন আমি এই মুহূর্তে বলে দিচ্ছি। দেখো, গ্রুপ 1-এ যদি আমরা মৌলের সংখ্যা গুনি, আমরা 118টা মিলাইতে হবে। তোমরা দেখো, গ্রুপ 1-এ, গ্রুপ 1 হচ্ছে কোথায়, এই যে এখানে গ্রুপ 1, তো এখানে আছে তোমার 7টা, ঠিক আছে। গ্রুপ 2-এ দেখো 1 2 3 4 5 6, 6টা, ঠিক আছে। তারপর হচ্ছে গ্রুপ 3 নাকি, গ্রুপ 3 দেখো, গ্রুপ 3 আছে 1 2, এই ঘরে কিন্তু 15টা আছে, এই ঘরে 15টা, তাহলে 15 15 30, 30 আর 2 32, 32। এরপরে দেখো এখানে প্রত্যেকটাতে 4টা করে, 4টা 4টা 4টা, তাহলে কয়টা দেখো 1 2 3 4 5 6 7 8 9, 4 নং 36, এখানে আছে মোট 36টা। এরপরে এখানে দেখো গ্রুপ নাম্বার এটা কত হবে, এটা 13 হবে, মেবি এটা 13 হবে, 13 14 15 16 17, এখানে প্রত্যেকটাতে সমান করে 6টা করে, তো এখানে হবে 5 6 30টা। এরপরে 18 নম্বর গ্রুপে আছে কয়টা, 18 নম্বর গ্রুপে আছে তোমার 7টা, তো সে 7টা হচ্ছে এখানে 18 পরিবর্তে আমরা 7 দিলাম, টোটাল কয়টা হবে 6 7 13, 13 2 15, 15 6 21, 21 হলে 21 আর নিচে হচ্ছে 7, 21-এর 7 হচ্ছে তোমার 28, 28-এর 8 হাতে 2, আর 3 2 5, 5 3 8, 8 3 11, 11, 118টা। ঠিক আছে, তোমরা নিজেরাও এটা হিসাব করতে পারো, গ্রুপ 1 থেকে শুরু করে 18 পর্যন্ত এভাবে গুনে গুনে দেখতে পারো 118টা হয় কিনা। পর্যায়ের দিক থেকে যদি চিন্তা করি, পর্যায়, প্রথম পর্যায়ে দেখো 2টা, তারপর দ্বিতীয় পর্যায় 1 2 3 4 5 6 7 8, 8টা, তৃতীয় পর্যায় সেমলি 8টা, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার চতুর্থ পর্যায়, এখানে হচ্ছে 18টা, এই যে দেখো সব ঘর ফিল আপ, 18টা 18টা। তারপর হচ্ছে পঞ্চম পর্যায়, এখানে আছে তোমার তাও 18টা, ঠিক আছে। ষষ্ঠ পর্যায়, এখানে একটু প্যাঁচ আছে, ষষ্ঠ পর্যায়ে দেখো 18টা ঘর, কিন্তু এখানে আছে 15টা, এখানে টোটাল 15টা, তো এখানে যদি 15টা হয় 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32, এখানে আছে 32টা। পাশের যেটা নিচে নিচে যেটা সেখানেও সেমলি এখানে 15টা, আর বাকি আছে কয়টা, বাকি আছে 17টা, 17 15 32। এখন কয়টা হয় দেখো, 8 2 10, 10 8 18, তারপর 18 8 26, 26 আর 8 34, 34 আর 2 36, 36 আর 2 38, 38-এর 8 হাতের 3, হ্যাঁ হাতের 3, 3 3 6, 6 3 9 10 11, এই যে 118। যেভাবে হিসাব করো, হ্যাঁ টোটাল 118টা হবে। এখন সর্বশেষ, এখানে তো আমরা অনেক কিছু পড়লাম, অনেক কিছু বুঝলাম। এবার তোমাদের জন্য আমি যাদের এটাকে নোটেশন করা দরকার, এতক্ষণ তো সব কিছু তোমরা শুনছো, পিরিয়ডিক টেবলে যা যা আছে প্রত্যেকটা জিনিস তুমি জানছো, এবার তোমাদের জন্য একটা
সবচেয়ে গোছানো একটা জিনিস আমি রেখেছি, যেটা আমি পুরাতন যে কেমিস্ট্রি বইটা আছে সেই কেমিস্ট্রি বই থেকে আমি তথ্যগুলো কালেকশন করেছি। এবং আমার মনে হয় যাদের নোটেশন করা দরকার তারা এখান থেকে দেখে দেখে প্রত্যেকটা তথ্য নোটেশন করতে পারো। আমাদের এখানে এই যে ইয়াটা, সেখানে কিন্তু তারা কোনো কিছু ব্যাখ্যা দেয় নাই, শুধুমাত্র বলছে 6.2 যে চিত্রটা আছে, যে পিরিয়ডিক টেবলটা আছে, সেখানে গিয়ে তোমরা বৈশিষ্ট্যগুলো জেনে নাও। কিন্তু আমাদেরকে লিখিতভাবে তারা কোনো ডকুমেন্ট বা কোনো এভিডেন্স দেয় নাই। তা আমি এখন পুরাতন যে কেমিস্ট্রি বই গতবারে ছিল, গত ক্যারিকুলামে, পুরাতন ক্যারিকুলামে, সেখান থেকে একটু কালেকশন করে দিচ্ছি। তোমরা যাদের নোটেশন করা দরকার তারা অবশ্যই নোটেশন করে নাও। স্ক্রিনে যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছ এটাই বেসিক্যালি আমি পুরাতন বই থেকে সংগ্রহ করেছি। খুবই সুন্দর, একদম গোছানো, সব কিছু গোছানো আছে, তোমরা চাইলে নোটেশন করতে পারো। দেখো এখানে লেখা আছে পর্যায় সারণীতে 7টা পর্যায়, 18টা গ্রুপ। ওকে, আমরা একটু আগে জানছি প্রতিটি পর্যায় গ্রুপ 1 থেকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, এখানে দেখেছি আমরা যে ঘরগুলো ছিল 1, 2, 3, 4, 5 এভাবে বাম থেকে ডান দিকে গিয়েছে। এরপরে মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থানাইট ও অ্যাক্টিনেট সারির মৌল হিসাবে দেখানো হলেও এগুলো যথাক্রমে 6 এবং 7 পর্যায়ের অংশ। হ্যাঁ, যেটা ল্যান্থানাইট মৌল বলেছি যে 15টাকে, সেগুলো কিন্তু 6 নম্বর পর্যায় থেকে বের হয়েছে। এবং যেগুলো অ্যাক্টিনাইট মৌল সেগুলো কিন্তু 7 নম্বর পর্যায় থেকে বের হয়েছে, সর্বশেষটা থেকে। আর গ্রুপের কথা যদি বলি, ল্যান্থানাইট এবং অ্যাক্টিনেট সবগুলোই কিন্তু 3 নম্বর গ্রুপের। হ্যাঁ, উপরে নিচে কিন্তু 3 নম্বর গ্রুপ থেকে এরা বের হয়েছে। এরপরে দেখো তারপর কি করলো তারা, ডি নাম্বার নিয়ম যেটা, পর্যায়ে 1 শুধু 2টা মৌল, পর্যায় 2 এবং পর্যায় 3 8টা করে, পর্যায় 4 এবং পর্যায় 5 18টা করে, পর্যায় 6 এবং 7 32টা করে। এটা আমরা একটু আগে হিসাব দেখিয়েছি। তারপর সর্বশেষ যেটা গ্রুপ 1 7টা মৌল, গ্রুপের ক্ষেত্রে এটা, গ্রুপ 2 6টা মৌল, গ্রুপ 3 32টা। তারপর হচ্ছে তোমার গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে 4টি করে মৌল আছে, প্রত্যেকটি গ্রুপে 4টি করে মৌল আছে। এটা আমরা খুব সম্ভবত হিসাব করেছি, প্রতি গ্রুপে 4টা করে, এবং গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত এভাবে মৌলগুলো আছে। 5 নাম্বার দেখো গ্রুপ 13 থেকে গ্রুপ 17তে 6টা করে মৌল আছে, গ্রুপ 18তে 7টা করে মৌল আছে। এটা আমরা জেনেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এবং নিচের দিকে আরও বেশ কিছু তথ্য আছে, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71, এরকম 15টা মৌলকে ল্যান্থানাইট সারির মৌল বলা হয়। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত এদেরকে, এই 15টি মৌলকে অ্যাক্টিনেট সারির মৌল বলা হয়। ল্যান্থানাইট সারির মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি এবং অ্যাক্টিনেট সারির মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি যে তাদেরকে পর্যায় সারণীর নিচে ল্যান্থানাইট সারির মৌল এবং অ্যাক্টিনেট সারির মৌল হিসাবে আলাদাভাবে রাখা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেছো, আশা করি পিরিয়ডিক টেবল সম্পর্কে একটা সম্পূর্ণ ফুল প্যাকেজ ধারণা পেয়েছো। যদি ভিডিওটা উপকৃত হয়েছে বলে মনে হয়, ভিডিওতে আস্তে করে একটা লাইক করে দাও। আর যারা নতুন শিক্ষার্থী দেখেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ আমরা গণিতের এবং বিজ্ঞানের প্রত্যেকটা জটিল কন্টেন্ট নিয়ে কাজ করব। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলকে অসংখ্য ধন্যবাদ।